দিন পর যে রিপোর্ট দেওয়ার কথা ছিল সে রিপোর্ট আমাদের হাতে এসছে। এটা হলো রিপোর্টটা এমনভাবে দিয়েছে যে এটা শুধু সম্পত্তি আছে কি নাই বা কতটুকু আছে এবং চিকিৎসার কিছু পেপারস দেওয়া আছে। এটা যতটুকু আমরা আশা করেছিলাম সেভাবে রিপোর্টটা আসে নাই। এখন এটার উপরে আমরা কাজ করব। মূলত আমাদের প্রত্যাশা যেটা জানার যে সম্পত্তি আমরা জেনেছি যে ওনার ফার্স্ট হাজব্যান্ড রহমান সাহেব তার যে জমিতে তার নাম ছিল আমাদের চিত্রনায়ক অঞ্জনাদির, তো সেখানে 3টি ফ্ল্যাট, এই 2টি দোকান পাওয়ার কথা ওনার বোন আমাকে বলেছেন, অঞ্জনাদি বড় বোন বলেছেন, রঞ্জনাদি বলেছেন যে 3টি ফ্ল্যাট এবং 2টি দোকান পেয়েছে এবং ঠাকুর সম্পত্তি যেটা মানে ওনাদের দাদার সম্পত্তি 2 বোনের পাওয়ার কথা, সেখানে যে সম্পদ বিক্রি করেছেন সে টাকাটা ওনাদের মানে মণি এবং অঞ্জনাপুর হাতে এসছে, বড় বোনকে দেওয়া হয়নি, ছোটো বোনকে দেওয়া হয়নি। আরেকটা পয়েন্ট বলে যাচ্ছে, সেটা হলো রাজুকের যে প্লটটা সেল করেছে সে টাকাও তাদের হাতে এসছে এবং অগণিত লোনের যে মানে মানুষের লোন করেছে তারা আমাদের কাছে আসছে, যোগাযোগ করছে। এই যে এতগুলো টাকার যে সমাহার হয়েছে, যে টাকাগুলো এখানে প্রায় আমার হিসেবে প্রায় 15-20 কোটি টাকার কাছাকাছি চলে আসে। তো এই টাকাগুলো কোথায় গেল সেটা আমরা খুঁজব। আমরা কে নিয়েছে কিনা এমন কেউ বলে না যে আমি ওনার কাছে লোন নিয়েছিলাম, আমার কাছে কিছু টাকা আছে, এরকম কোনো লোককে এখনও আমরা পাইনি। তবে যারা ওনার কাছে পায় সেই দরখাস্ত একটু আগে একটা আসছে 22 লক্ষ টাকা মানে উপযুক্ত পেপারস দিয়ে আমাদের কাছে জমা দিয়েছে। তো আমরা আসলে জমা দিলেও আমরা টাকাটা ফেরত দেওয়ার অধিকার রাখি না এবং টাকা নেওয়ার অধিকার রাখি না। আমরা শুধু আপনাদের নিয়ে এটা উদ্ঘাটন করার চেষ্টা করছি যে বিষয়টা কোন দিকে গেছে। আমি কিন্তু সেদিন বারবার বলেছিলাম যে অঞ্জনা উনি একজন নক্ষত্র, এই রূপালী আকাশ থেকে ওনার বিদায় হয়েছে, কিন্তু মানুষের মনের ওনার জায়গা রয়ে গেছে। প্রত্যেকটা ভক্ত অনুরাগী তাকে নিয়ে মামলা করতে পারে। তার মৃত্যু নিয়ে যদি যে কারোর সন্দেহ থাকতে পারে যে ওনার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাহলে যে কেউ মামলা করতে পারেন, আমরা তাকে সহায়তা করব, আমরা বিপক্ষে নয়। আমি সেদিন এখানে ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউতে আমি যেহেতু আমাকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া আছে, আমার মাননীয় প্রেসিডেন্ট মিশা সওদাগর সাহেব দিয়েছেন, আমি 5 জন, আমার কমিটিতে 5 জন আছেন, বিপ্লব ভাই, সনি, মুক্তি, চিত্রনায়িকা আন্না এবং ইউসুফ ভাই, কোরিওগ্রাফার ইউসুফ ভাই, উনি ঢাকার বাইরেও আছেন। 4 জন প্লাস আমি 5 জন আমি আছি এখানে। 5 জন আমরা তদন্ত করছি এবং ছায়া তদন্ত করছে আমাদের পুলিশ অফিসার ইন্সপেক্টর শফি। এখন আমার কথা হলো, সেদিন মনি যেভাবে কথা বলছিল, অনাদায়কের চর্চা করেছিল, তার এত কথা বলার প্রয়োজন ছিল না। আর পাশে আমি চুপ থাকার কারণে অনেকে ভাবছে আমি বোধহয় বায়াসড, এটা বলেছে। সেপুদা আমাকে আজকে উনি বললেন যে আপনি এত চুপ ছিলেন কেন, কিন্তু তাদের জানা দরকার, যারা জানেন না বিষয়টা। বলি যেহেতু একটা তদন্ত কমিটির প্রধান আমাকে করেছে, আমি যদি কাউকে আক্রমণ করি তাহলে বোঝা যাবে যে আমি রেডি, আমি নিরপেক্ষ নই, আমাকে খুব নিরপেক্ষ থাকতে হবে। বিদায় আমি সেদিন এভাবে কথা বলেছিলাম। অনেকে মানুষ নানানভাবে বলেছে, যারা আমাকে চেনে না। যারা আমাকে জানে তারা নিশ্চয়ই বুঝেছে যে আমি কোনো কারণে 1000 কোটি টাকা দিয়ে আমাকে বায়াস করার মতো মানুষ আমি না। তো যাই হোক, আমরা কোনো বায়াস না, আপনাদের মাধ্যমে আবার তাদের বলতে চাই আমরা বায়াস না। আমরা শুধু যেহেতু এটার প্রধান করাচ্ছে আমাকে, সেহেতু আমি যদি কারো পক্ষে বা কাউকে ধমক দিই তাহলে মনে হবে যে আমি মানে করেছি, বিষয়টাকে একটা পক্ষ নিয়েছি। আমরা একদম স্বতন্ত্র, আমরা চাই না কেউ শাস্তি পাক বিনা কারণেই। আর তার মৃত্যুর কারণ যদি কেউ হয়ে থাকে সে মুক্তি পায়, সেটাও চাই না। এই বিষয়ে আমি মোটামুটি আমাদের কাছে যে এসেছে, লিখিত এসছে, রিপোর্ট এসছে, রিপোর্টটা অপ্রতুল, পর্যাপ্ত নয়। এই সম্পত্তির হিসাব ঠিকমতো এখানে আসেনি। এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমার কমিটির লোক যারা আছে, 4 জন এখানে আছেন, 4 জন আছে, হ্যাঁ 4 জন আছে, 4 জন উত্তর দিতে পারবেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, এই বিষয়ে আমি বলতে চাই, একটু আগেও ধন্যবাদ আপনাকে, একটু আগেও আমি মনিকে ফোন করলাম, মনি মামা আপনি কি আসছেন না কেন? আমি এক্ষুনি আসতেছি মামা, আমি শুধু দুলাবার জন্য দেরি করছি। ওনার কথার একটা কথা উনি সত্য বলে কিনা আই মিন ডাউট। উনি এখনও পর্যন্ত আসেন নাই, তবে এই রিপোর্টটা দিয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার রিপন ভাই, কামরুল, হ্যাঁ মানে ওনার যে মেয়ের জামাই উনি এসে দিয়েছেন এবং উনি 3 দিনে যে কাজ করেছেন
কম না, যথেষ্ট কাজ করেছেন। উনি হয়তো আরও করবেন। আর ওনার ভাষ্য মোতাবেক উনি মুক্তির কাছে বলেছেন, পার্সোনালি বলেছেন যে অসুস্থ অবস্থায় আসলে 11 দিন ছিল, 3 দিন না, 4 দিন না, 6 দিনও না, 4 দিনও না, উনি 11 দিন অসুস্থ হয়ে পড়েছিলেন। ওনার বাথরুম হচ্ছিল বিছানাতেই। তো উনিও বলেছেন যে তখন এইটাই গাফলতি মানে ছিল যে ডাক্তারটা দেখানো হয়নি। হ্যাঁ, তো এখন আমরা এগুলো আর কি যে আমরা সবাই মিলে তদন্ত করব। তদন্ত করার পর আরও ওনাদের যে হসপিটালের রিপোর্টগুলো আছে সেগুলো আমরা আনতে বলেছি, সেগুলো আমরা তদন্ত করব। তারপরে ভাই বলুন। আমার কমিটির অনেক মেম্বারদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিভিন্ন এপিবিএন নাম্বার দিয়ে, জি, ভয় দেখানো হচ্ছে যে এটা আমাদের করবেন না। এগুলি আমরা ধরে নিচ্ছি, এটা মনে করাচ্ছে, ধরে নিচ্ছি, এবং সে আসেও নাই। এটা আরও বেশি প্রমাণ হয়। হি ইজ ভেরি ড্যাম কেয়ার, রাইট। উনি মানে ওর কলিজাটা অনেক বড় থাকা ভালো, কিন্তু সে ন্যায়ের পথে থাকলে খুব ভালো হয়। এখন একটা অন্যায় করে যদি তার কলিজা আমাদের দেখাতে যায়, আমরা বোধহয় বসে বসে তা দেখবো না। তো আচ্ছা, আমি driver আসে নাই কেন? আমি একটু উত্তরটা দিচ্ছি। হ্যাঁ। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা সবচেয়ে বড় বিষয়, আমরা বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা আপাকে হারিয়েছি, এবং অঞ্জনা আপার মৃত্যুর পর থেকে যেহেতু তার পরিবারে আসলে রক্তের কেউ ছিলেন না, এবং আপনারা সারা দেশের মানুষ বা যারা আপনারা গণমাধ্যম কর্মীরা আছেন, আপনারা অবগত আছেন যে তার পালিত একজন ছেলে ছিল এবং পালিত মেয়ে, এবং তার মেয়ের একজন হাজব্যান্ড রিপন ভাই, যিনি আমার হাতে যে আজকে রিপোর্টটি দিয়েছে, তার নাম হচ্ছে SM কামরুল আলম রিপন ভাই। তো যখনই আসলে অঞ্জনা আপার মৃত্যুটি হওয়ার পরে আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে যথেষ্ট পরিমাণের সম্মানের সহিত আমরা কিন্তু ওনার দাফনের কাজটি সম্পূর্ণ করেছি, এবং আপনারা দেখেছিলেন যে অনেক গুণী শিল্পীরা বা ওনার যারা সহকর্মী ছিল তৎকালীন 80 দশকের অনেক অভিনেতা অভিনেত্রী, চিত্রনায়ক চিত্রনায়িকা অনেকেই কিন্তু উপস্থিত হয়েছিলেন। তো সেদিন আসলে যেটা আমরা দেখেছিলাম যে ওনার এই মৃত্যুর পরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছিলেন। কেউ কেউ বলছিলেন যে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা, আবার কেউ কেউ বলছিলেন যে এটাকে মানে অপমৃত্যু, এই কথাগুলো এসেছিল। তো তার পরিপ্রেক্ষিতে আমরা যেদিনই আসলে অঞ্জনা আপাকে শেষ বিদায়টি দেওয়ার জন্য এফডিসিতে নিয়ে আসি, সেদিনই আসলে আমাদের শ্রদ্ধাভাজন, আমার ভালো লেগেছে যে যারা গুণী শিল্পীরা, বিশেষ করে আলমগীর ভাই থেকে শুরু করে শ্রদ্ধাভাজন আমাদের উজ্জ্বল সাহেব, তারপরে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব, সবাই কিন্তু অঞ্জনা আপাকে একদম এফডিসি থেকে শেষ বিদায়টি দিয়ে এগুলো নিয়ে পর্যালোচনা করতে বসেন। তারপর থেকে যেটি হচ্ছে যে আজকে যে তদন্ত কমিটিতে হয়েছে, এটি কিন্তু আমাদের শুধুমাত্র আমরা কয়েকজন স্ব ইচ্ছায় সেটি কিন্তু না, সমষ্টিগতভাবে শিল্পী সমাজও চাচ্ছে, আমার শিল্পী সমিতিও চাচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে আমরা এর আগেও বিবৃতি দিয়েছিলাম যে অঞ্জনা আপা মারা যাওয়ার আগেও কিন্তু কিছু কিছু গণমাধ্যম ভুয়া তথ্য প্রচার করছিল যে অঞ্জনা আপা মারা গেছেন। তখন আমিও নিশ্চিত করেছিলাম যে কোনো মৃত্যুর সংবাদ হলে অবশ্যই তিনি একজন সম্মানিত শিল্পী, একজন কিংবদন্তি অভিনেত্রী, এবং আমাদের শিল্পী সমিতির যিনি ক্যাবিনেটে ছিলেন অনেকবার, সে প্রেক্ষাপটে অবগত করব। তো এইভাবে কিন্তু এই জায়গা থেকে এসে আমরা কিন্তু বরাবরই আপনাদেরকে সব কিছু ওপেনলি বলার চেষ্টা করেছি। তো যেহেতু একদমই যেদিন শেষ বিদায়টি দেই, সেদিন অনেক সিনিয়র আর্টিস্টরা এসে এই বিষয়টার সঙ্গে যুক্ত হয়েছেন, এবং যখন এই প্রশ্নগুলো উঠেছে তখন কিন্তু সিনিয়ররা মিলেই, আপনারা জানেন যে এই যে জানুয়ারি মাসে কিন্তু অঞ্জনা আপা সহ টোটাল আমাদের 26 জন, এই মাসে যদি 2025-এর কথা বলতে চাই, শ্রদ্ধাভাজন কিংবদন্তি অভিনেতা প্রবীণ মিত্র অর্থাৎ মোহাম্মদ হাসান ইমাম দাদা, তারপরে অঞ্জনা ম্যাডাম সহ 26 জন পরলোক গমন করেছেন। এবং সেই প্রেক্ষাপটে আমরা প্রতি বছরের প্রতি মাসে কিন্তু শিল্পী সমিতিতে একটা মিলাদের আয়োজন আমরা করে থাকি, সবার আত্মার শান্তি কামনা করে, দোয়া প্রার্থনা করে। তো সেদিন আমরা মিলাদ সম্পূর্ণ করে আমরা সেখানে প্রবীরদার যারা আত্মীয় স্বজন, পরিবার পরিজন, অঞ্জনাদিরও পরিবার পরিজন, যেহেতু আমরা জানি অঞ্জনাদি ওনার বোন, ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। কারণ মনে হয়েছিল যেহেতু ওনাকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু আলোচনা হচ্ছিল, সেখানে যেহেতু পরিবার থেকে কেউ আসছে নাই, এটি কিন্তু আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় থেকে শুরু করে প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা ছিলেন, তারা সবাই কিন্তু ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। যেহেতু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা আসছিল যে আসলে ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে, অনেক ধরনের প্রশ্ন করেছে। সেখানে রঞ্জনা দিয়ে এসেছিল, এবং রঞ্জনা দি সহ আমাদের কিন্তু এখানে আলোচনা
পর্যালোচনা হয় এবং সেখানে একজন আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, যিনি একদম সে শুরু থেকে এখন পর্যন্ত সার্বক্ষণিক আমাদের সঙ্গে ইনভেস্টিগেশনে কাজ করছেন। যেহেতু আমরা সংগঠনের লোক, অভিনয় শিল্পী, সেখানে তো আইনের লোকের অবশ্যই প্রয়োজন, কারণ ওনাদের চেয়ে তো আমরা বেশি বুঝি না। সেখানে আইনি সহায়তাটাও কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করছি। তার মানে অঞ্জনা আপার ব্যাপারে আমরা বরাবরই সিরিয়াস, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেই প্রেক্ষাপটে আজকেও কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যিনি আছেন, যিনি ইনভেস্টিগেশনে কাজ করছেন, তিনি আজকেও কিন্তু এসেছে। তো সেদিন চঞ্চলা অঞ্জনাদির পরিবারের ওনার বোন, আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা আলমগীর সাহেব এবং আরও যারা আমাদের কমিটির যারা ছিলেন, তাদের উপস্থিতিতে ডিএ তায়েব ভাইকে অর্থাৎ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয়কে প্রধান করে একটি কমিটি করা হয়। সেই কমিটিতে এখন অনেকে কিন্তু প্রশ্ন তুলেছেন যে শিয়ালের হাতে কি আমরা মুরগি বাগি দিলাম কিনা। এখানে একটি বিষয় হচ্ছে, যেহেতু অঞ্জনা আপা নিজের ব্লাটের বা পরিবারের কারোর সঙ্গে বসবাস করতেন না, আজকে কি হয়, যখন একটি মানুষ, আজকে আমি যদি মারা যাই, আমার মা আমার সঙ্গে থাকে, আমার স্ত্রী আমার সঙ্গে থাকে, আত্মীয় পরিজন যারা ব্লাডের আছেন তারা কিন্তু থাকে, তারা কিন্তু তথ্য দিবে। কিন্তু অঞ্জনা আপার কিন্তু আজকে রঞ্জনা দিয়ে এসছে, কিন্তু রঞ্জনাদির সঙ্গে অঞ্জনা আপারও আলাদা থাকেন, অর্থাৎ অঞ্জনা আপার রক্তের কেউ ওনার সঙ্গে থাকতেন না। সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলেছেন যে যেহেতু ওনার মৃত্যু নিয়ে অনেকে অনেক ধরনের বিভ্রান্তিকর বা অনেকে অনেক ধরনের, জানি না কারো কাছে, অনেকে আবার কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আপনাদের মাধ্যমে ওরা বক্তব্য দিচ্ছে যার যার মতন করে, যেটা এই হয়েছে, আমি শুনেছিলাম মেরেছিল, বলেছে খাবার দেয়নি, আমাকে বলেছে গরুর মাংস রান্না নিয়ে হয়েছে। কিন্তু সমষ্টিগতভাবে আসলে ইনভেস্টিগেশন যে বিষয়টি, এটা আপনারা জানেন যে আজকে আমরা তো ছোট্ট পরিসরের একটা সংগঠন, বাংলাদেশের বড় বড় রাষ্ট্রীয় বিভিন্ন যখন কোনো বিষয় ইনভেস্টিগেশন হয়, তখন কিন্তু তদন্তের স্বার্থে অনেক কিছুই গোপন রাখা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে শিয়ালের হাতে মুরগি বাগির যে বিষয়টি রয়েছে, এটি যদি একটু বলতে চাই যে এখানে অঞ্জনা আপার আসলে মণি যে ছেলেটি, পালিত যে ছেলেটি, সে কিন্তু এই বাসায় বসবাস করেন এবং ড্রাইভার একই বাসায় বসবাস করতেন। আর ওনার যে মেয়ের জামাই রয়েছেন, তিনি কিন্তু এখানে যেটি বনশ্রীতে বসবাস করেন, আর অঞ্জনা আপা বসবাস করতেন হচ্ছে নিকেতনে। অর্থাৎ অঞ্জনা আপার বোন যেদিন আমাদের সঙ্গে এসে বসেন এই মিলাদের দিন, তিনি কিন্তু একটি বিষয়, অঞ্জনা আপার মৃত্যুর বিষয়টি নিয়ে ওনার মুখে তেমন কোনো প্রশ্নের মানে আমরা পাইনি, কিন্তু উনি স্থাবর অস্থাবর বিষয়টি জানার চেষ্টা করেছেন। এটি কিন্তু উনি করেছেন যে আসলে আমার বোন কি রেখে গেছেন। তো স্বাভাবিকভাবে যখন আমরা আমাদের কোনো শিল্পীকে হারাবো কিংবা সহকর্মীকে হারাবো, প্রথমে আমরা প্রায়োরিটি দিব তার পরিবার কি চায়, আমরা পরিবারকে কিভাবে সহযোগিতা করতে পারি। যিনি মারা গেছেন তাকে তো আসলে সহযোগিতার বলতে তাকে শেষ শ্রদ্ধাটা আসলে কিভাবে জানিয়েছে, সেটি আপনারা নিজেরাই সাক্ষী আছেন যে যতটুকু সম্মান দেওয়ার দরকার সেই সম্মান দিয়েই কিন্তু আমরা ওনাকে শেষ বিদায়টি দিয়েছি। কিন্তু পরিবার থেকে এসে যখনই আসলে তারা জানতে চেয়েছেন যে উত্তরাধিকার সূত্রে বা অঞ্জনার আসলে কি স্থাবর অস্থাবর আছে, সেই প্রেক্ষিতে আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খুবই গুরুত্ব সহকারে উনি 3 দিনের মধ্যে আমরা যারা মেম্বার হয়েছি প্রত্যেকের সঙ্গে সমন্বয় করে তিনি কিন্তু এই যে তদন্তের ভারটি দিয়েছেন কামরুল ইসলাম রিপন। কারণ যখন আমি আপনার নাম জিজ্ঞেস করব, আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, এটির প্রমাণ হবে আপনার মুখ থেকে শোনার পর। সেই প্রেক্ষাপটে আমরা চেষ্টা করেছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি আসলে অঞ্জনা আপা কী রেখে গেছেন, কি আছে না আছে। এরপর যেটি বলছিলাম যে এখানে বিপ্লব শরীফ ভাই আছেন, অনেকের কাছে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয়ের কাছে, আলমগীর সাহেবের কাছে, অনেকের কাছেই অনেক তথ্য চলে এসছে। এখন যেটি হচ্ছে, আমি এই যে রিপোর্টটি যেটি এসছে, এই রিপোর্টটি নিয়ে আমরা তো হচ্ছে ইনভেস্টিগেশন কমিটি, তদন্ত কমিটি, কিন্তু তদন্ত কমিটি উপরে কিন্তু একটি জায়গা থাকে যেটি হচ্ছে যাদেরকে আমরা সাবমিট করব। অর্থাৎ আজকে যাদেরকে দেখছেন তাদের সঙ্গে আরও যুক্ত হবে যারা এর পিছনে কাজ করছেন, যারা মুরব্বীরা আছেন। তো আমরা এই যে আজকে একটা রিপোর্ট আমরা পেয়েছি, এই রিপোর্টের সঙ্গে আমাদের কাছে কি তথ্য আছে সে তথ্য আমরা খতিয়ে দেখব, মিলিয়ে দেখব যে আসলে আমি এখনই বলবো না যে আমার কাছে যে তথ্যটি এসেছে সেটি সম্পূর্ণ মিথ্যা। এখন আমাকে খতিয়ে দেখতে হবে আমি যেই শিয়ালকে দায়িত্ব দিয়েছি সেই শিয়াল মুরগি খেয়ে ফেলেছে নাকি মুরগিকে বাঁচিয়ে রেখেছে।
যদি বাঁচিয়ে রেখে তাহলে তো অবশ্যই সেটাও আপনাদেরকে জানাবো। আর যদি মনে হয় যে না মুরগি খেয়ে হজম করে ফেলেছে, সেটিরও সঠিক তদন্তের মাধ্যমে আমরা বিচার করব। আরেকটি বিষয় হচ্ছে, আজকে আপনারা জানেন যে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র তদন্তের দায়ভার জানিয়েছি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিয়া সাহেব সহ, কিন্তু এখানে আজকে 3 জন মানুষ আমাদের থাকার কথা ছিল। এর মধ্যে যাকে আসলে আমরা ইনভেস্টিগেশনের দায়িত্বটি দিয়েছি, আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য বলেছে রিপন ভাই, অর্থাৎ যিনি অঞ্জনা আপার পালিত মেয়ের জামাই, তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং তিনি এসে কিন্তু আমাদেরকে এই কাগজটি বুঝিয়ে দিয়েছেন এবং আমরা তদন্তের স্বার্থে সেটি এখানে আসলে কি কি উল্লেখ করেছে সেটি আপনাদেরকে বলছি না, কারণ এখন যদি আপনাদেরকে উল্লেখ করি হয়তোবা আপনারা সেটি ঢালাওভাবে প্রচার করতে পারবেন, কিন্তু আমাদের তদন্তের কিন্তু ব্যাহত হবে। সো আপনারা যেহেতু শুরু থেকে আমাদের সহযোগিতা করছেন, আমরা এটা হাইড রাখলাম। অন্যদিকে যেটি অনেকেই প্রশ্ন উঠাচ্ছেন, হয়তো আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি যে যাদেরকে আসলে যাদের উপর মানে অভিযোগ করা হচ্ছে, মনি যিনি পালিত ছেলে আবার ড্রাইভার, তারা কেন উপস্থিত নাই, এটির জন্য যদি বলি যে আমরা আদালতের আমরা হচ্ছে জাস্টিস বা আমরা হচ্ছে এটি নিয়ে একটি সমন্বয় করছি। এখন আসামি যদি না আসে, নিশ্চয়ই আসামিরা কিন্তু জবাবদিহিতা করতে হবে। তো সেই ক্ষেত্রে আজকে তারা কেন আসেনি, কেন উপস্থিত হয়নি, সেটি আমাদের উপরে যারা আসলে দায়িত্ব দিয়েছেন তাদেরকে অবগত করব যে আমরা রিপোর্ট চেয়েছিলাম, রিপোর্ট পেয়েছি, কিন্তু যাদেরকে আসলে আমরা আসামি করেছি বা যাদের উপর আমাদের সন্দেহ রয়েছে, তারা আজকের আমাদের যে এজেন্ডা ছিল বা আমাদের যাচ্ছে কার্যক্রম ছিল সেখানে তারা এসে উপস্থিত হয়নি। নিশ্চয় তারা এই বিষয়টি বিচার বিশ্লেষণ করে, আর আমরা যে আমাদের কাছে যে রিপোর্টটি আসছে সেই রিপোর্টের প্রেক্ষিতে অবশ্যই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় সহ আমরা যারা দায়িত্ব নিয়ে কাজ করছি, কারণ অঞ্জনা আপা শুধু আমাদের না, আমরা আজকে আপনাদের কাছ থেকে গায়ে এড়িয়ে যেতে পারি, কিন্তু সারা দেশের কোটি কোটি চলচ্চিত্র প্রেমী, সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে আসলে কি হচ্ছে। সেটি অবশ্যই সাধারণ কোনো মানুষের কোনো বিষয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু এটি খুবই সচেতন থেকে খুবই নিবিড়ভাবে এটি কিন্তু আমরা জাস্টিফাই করছি এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা যে 5 জনের কমিটি আছি, 5 জনের কমিটি আমাদেরকে যারা তাদেরকে অবগত করে আপনাদেরকে ফাইনাল রিপোর্টটি আমরা জানানোর চেষ্টা করব। তাইব ভাই বলছিলেন যে আপনার তদন্ত কমিটি যারা তাদের আমি আমার যে অন্যতম সম্মানিত সদস্য বিপ্লব শরীফ ভাই, আপনি একটু বলেন তাকেই ফোনগুলো বেশি। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আমাদের মুখপাত্র সহ আমরা 4 সদস্যের মধ্যে একজন অনুপস্থিত, একটু জোরে 4 জন আছেন না একজন এই জায়গায় পাইতেছে পাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, তো সবাই ভালো আছেন। আসলে আমাদের ওই দিনের বার্গেনিংয়ে বিশেষ করে আমার একা লড়াইতে আপনারা এটুকু পেয়েছেন যে তথাকথিত যে ছেলে মণি, যিনি সাজ্জাদ মণি ছিলেন, এখন নিশাত মণি, উনি যে তার জন্মের সন্তান না, এটুকু আমি ক্লিয়ার করে দিয়েছি। আর থ্রেট আমার কাছে আসছে এই কারণে যে আমি ওই দিন বোধহয় বেশি একটু বার্গেনিং করছিলাম এবং আমি বোধহয় আপনাদের সামনে তুলে ধরছি, তার মুখ থেকে বাধ্য করাইছি যে না, সে দত্তক নেওয়া ছেলে, আপনারা এটা তো ক্লিয়ার। তার আগে পর্যন্ত সে কিন্তু তার জন্মের সন্তানই ছিলেন। আমরা ইনভেস্টিগেশন নিয়ে কথা বলি, অন্য বিষয় হ্যাঁ না, আমাকে অন্যগুলোতে না যাই, প্রশ্ন করলে এখন বিষয়টা হচ্ছে আমি একটু বার্গেনিং বেশি করছি, হয়তো আমাকে 3টা নাম্বার থেকে এটা আমি আমার মুখপাত্র এবং আমার সদ্য বড় ভাই এবং শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি সদ্য তাইব ভাইকে আমি অবগত করছি। মালয়েশিয়ার 2টা নাম্বার আর +966 সম্ভবত সৌদির নাম্বার, এদিকেও তো ক্যামেরা আছে। তো সেখানে আমাকে থ্রেট করা হয়েছে যে তুই কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করিস। তাইব ভাই তো চুপচাপ ছিল, কিন্তু তাইব ভাই তো চুপচাপই থাকবেন, কারণ সে তো আমাদের প্রধান, সে হলো আমাদের প্রধান। তো এখানে আমরা যে যতটুকু জানি, যেমন আজকে আমাদের হইয়া এলোমেলোভাবে আপনারা প্রশ্ন করেন, আমি একটা বলি, ওই নায়িকার না বলে একটা, ওই নায়িকা মুক্তি আপা বলবে আরেকটা। তো আমাদের হইয়া যে আপনাদের ক্লিয়ার করে দিয়েছেন আমাদের শিল্পী সমিতির নির্বাচিত সদস্য নেতা, আমরা আরেক সমিতির কলিগ প্রযোজক সনি রহমান, এটা আপনারা সুন্দরভাবে নিতে পারছেন, আর হাউকার মধ্যে হয় না। তো আমাকে থ্রেট দিয়েছেন, এটা আমি আমার পর্যন্ত রাখিনি, এটা আমি আমার শ্রদ্ধা তাইব ভাইকে জানিয়েছি। এটা আমরা যাচাই করে দেখব যে এই নাম্বারটা কার বা কী। আর মেসেঞ্জারের থ্রেট, এটা হলো থ্রেট ঠিক না, সেটা হলো যে ভাই আপনি কেন এটা এত ঘাটছেন, আপনার স্বার্থ কি, বাদ দেন না, একটা নিরীহ ছেলে।
তার চোখে যে আমাকে বলছে যে উনি নিরীহ আর আমাদের চোখে উনি দোষী, কেমন দোষী সেটা আগেও বলেছি যে অবহেলা আর সম্পদের ব্যাপার, এটা তো সনি ক্লিয়ার করে দিল যে আমরা তদন্তের স্বার্থে এটা গোপন রাখছি এবং রাখবো। আপনাদেরকে পরবর্তীতে আমাদের সিনিয়র নেতাদের মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিত সব জানাবো। কারণ আমাদেরকে কিন্তু আসলে স্বাভাবিকভাবেই যেহেতু অঞ্জনা আপার বিষয়টি কিন্তু নর্মাল যারা শ্রদ্ধাভাজনরা আছেন তারা অনেকেই কিন্তু জীবিত আছেন। তো সেই প্রেক্ষাপটে হয়তো বা যে আমাদের কোনো অর্জন নেই, কিন্তু যারা অর্জন করেছে, যারা এই চলচ্চিত্রের সৃষ্টি করেছে, যারা এই সংগঠন করেছে, তাদের বিষয়গুলো কিন্তু চাইলে হুটহাট করে আমরা কোনো ডিসিশন নিতে পারি না। আর যেহেতু একদমই শুরু থেকে এবং আপনারা দেখেছেন যে এই মিলাদ মাহফিলে কিন্তু অনেকে উপস্থিত হয়েছেন, সেখানে আমাদের শ্রদ্ধাভাজন আলমগীর সাহেব থেকে শুরু করে কাঞ্চন সাহেব থেকে শুরু করে উজ্জ্বল সাহেব, আরও মুরব্বীরা যারা আছেন, শুধু ক্যামেরার সামনের মানুষ বলবো না, ক্যামেরার পিছনের অনেকেও আছেন, পরিচালক প্রযোজক থেকে শুরু করে আমরা অনেকের সঙ্গে চেষ্টা করছি সমন্বয় করে আসলে এটাকে কিভাবে সুষ্ঠু তদন্ত করা যায়। আর সবচেয়ে বড় যে বিষয়, পরিবারের বিষয়টি আবারও একটু ক্লিয়ার করছি, পরিবারের পক্ষ থেকে ওনার এখন যেটি হচ্ছে যে এটি পাবলিকলি অনেকে প্রশ্ন করছে বা কমেন্ট করছে ওনার মৃত্যু নিয়ে, কিন্তু পরিবার থেকে কিন্তু বলা হচ্ছে স্থাবর অস্থাবর নিয়ে। তো আমরা যারা সমিতিতে আছি তাদের কিন্তু অপেক্ষা করতে হবে আসলে পরিবার কি চায়। এখন আমি তো আমার আসলে আমি ব্যক্তিগতভাবে তো অভিযোগ করতে পারি না বা ব্যক্তিগতভাবে আইনি কোনো পদক্ষেপ নিতে পারি না। পরিবার যদি শিল্পী সমিতির, যেরকমটা অনেকে বলে যে শিল্পী সমিতি কী করলো, শিল্পী সমাজ কী করলো, এটি নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করে। আসলে একটি কথা বলতে চাই যে আমি সনি যখন আজকে শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করছি, সেখানে 575 জন শিল্পীর দায়ভার কিন্তু আমার। আমি চাইলে ফেসবুকে একটা কিছু লিখতে পারি না, চাইলে একটা গণমাধ্যমের সামনে যা খুশি বলতে পারি না। বয়স আমার যাই হোক না কেন, অনেক সিনিয়ররা তো আমাকে সেই প্রতিনিধিত্ব করার সুযোগটি দিয়েছে। সেই প্রেক্ষাপটে আমি যেহেতু অঞ্জনা আপা স্থাবর অস্থাবরের বিষয়টি তার পরিবারের জানার চেষ্টা করেছে, সেই প্রেক্ষাপটে পরিবার কিভাবে খুশি হয়, পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায়, সেটাই আমরা কিন্তু চেষ্টা করছি। চূড়ান্ত প্রতিবেদনটা কবে পাওয়া যাবে এবং রিপন ভাই একটু কথা শুনতে চাই যে তার সাথে মনির কথা হয়েছে কিনা বা মানে সে খুব ড্যাম কেয়ার এবং সে যত প্রেশার দেওয়াচ্ছে, ফোন টোন করাচ্ছে, সে ধরেই নিয়েছে যে এভাবে সে পার পাবে। এখানে কিন্তু আমরা ছাড়াও, শিল্পী সমিতি ছাড়াও তার অনেক কাছের কিছু মানুষ আছে, ভক্ত আছে, যেমন মাহবুব সানি মিউজিক ডিরেক্টর, সেও আসছে, সে আপনাদের সাথে কথা বলেছে, সে মামলা করার জন্য রেডি আছে। আমাদের বিপ্লব শরীফ ভাই রেডি আছে। যদি এটা কেউ ভাববার কোনো কারণ নাই যে আমরা ডিলে করে একটা রিপোর্ট সাবমিট করবো আর বিচারটা হবে না, তা না, অবশ্যই মামলা হবে। মামলায় যদি দেখা যায় যে কেউ দোষী না, মাপ পেয়ে যাবে। আর যদি মামলায় দুষ্প্রমাণ হয়, অবশ্যই হত্যার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তার চরম শাস্তি হবে। এটা আমি প্রতিনিয়ত আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলতেছি, অবগত করাচ্ছি। এটা অবশ্যই একটা ড্রাস্টিক অ্যাকশনের দিকে আমরা যাব এবং অন্যায় করে কখনো মাপ পাবে না। সে ধরে নিতে পারে যে অনেকগুলো টাকা আত্মসাৎ করেছে বলে আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি। এই বিষয়ে আন্না দুটা কথা বলুক। আন্না, চিত্রনায়িকা আন্না। আসলে আমি ওদেরকে যতদিন ধরে চিনি প্রায় 8-10 বছর তো হবেই, 13 সাল থেকে যতটুকু চিনি। প্রথম অবস্থায় মনিকে আমি যেভাবে দেখেছি সেটাকে আসলে এখন বলবো কি না, আমার মনে হয় আজকে আমার বলা উচিত। প্রথম অবস্থায় মনিকে আমি এক বিয়ের প্রোগ্রামে দেখি এবং তাকে তখন জানি সে অ্যাসিস্ট্যান্ট। কিছুদিন পরে আপু বলল যে না, আমার ছোট ভাই ও আমেরিকায় ছিল, ও কি সঞ্জয় ছিল, ওর নাম এখন মুসলিম করে সাজ্জাদ মনি করা হয়েছে। ঠিক 17 সাল থেকে হঠাৎ করেই 18 সালের দিকে আপু এসে বলতেছে না, আমার একটা প্রবলেম ছিল, এই সেই ও আমার পেটের